আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাতিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। করোনায় দেশে মৃত্যু 20,000 ছাড়ানোর দিনে 16,000-এর বেশি শনাক্তের রেকর্ড। আইসিইউ শয্যার সাথে বাড়ছে অক্সিজেনের চাহিদা। সংক্রমণ রোধে পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ। সচেতনতা তৈরি ও টিকাদানে সহযোগিতার উদ্যোগ। ডেঙ্গু মোকাবেলায় ঢাকার 2 নগরপিতার সচেতনতামূলক প্রচারাভিযান। রাজধানীর 6 নির্ধারিত হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা। টেকনাফ ও মহেশখালীতে পাহাড় ধসে 5 শিশুসহ 6 জনের মৃত্যু। পূর্বাভাসের পরও কর্তৃপক্ষের অবহেলা দায়ী বলে অভিযোগ। এবং টুর্নামেন্ট আয়োজন বন্ধ থাকায় আর্থিক সংকটে বেশিরভাগ ক্রীড়া ফেডারেশন। সরকারি বরাদ্দ খরচ হয় কর্মচারীদের বেতনে। এছাড়াও সোশ্যাল ইসলামের ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে করোনায় খাদ্য সংকটে থাকা রাঙামাটির রাজবন বিহারের ক্ষুধার্ত বানরদের খাবার দেওয়ার খবর। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় মৃত্যু 20,000 ছাড়িয়েছে। বুধবার পর্যন্ত 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে রেকর্ড 16,000-এর বেশি মানুষ। শুধু জুলাই মাসেই সর্বোচ্চ 3 লাখ মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। নিজে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি না মানলে হাসপাতালের শয্যা বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাবে না বলে আশঙ্কা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা হাসির রিপোর্ট। স্বাস্থ্যবিধি না মানা সহ মানুষের অসতর্ক আচরণে করোনা ভাইরাসে দেশে মৃত্যু ও সংক্রমণ বেড়ে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশে 237 জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি 20,000 ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ 53,000-এর বেশি নমুনা পরীক্ষায় রেকর্ড শনাক্ত 16,230 জন। শনাক্তের হার 30.12%। মোট আক্রান্ত 12 লাখ ছাড়িয়েছে। দেশে সংক্রমণ শুরুর পর থেকেই জুলাই মাসে সর্বোচ্চ 3 লাখ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। রাজধানী এখন সংক্রমণের অন্যতম হটস্পট। এখন পর্যন্ত সবচেয়ে কম মৃত্যু হয়েছে সিলেটে। তবে সারা দেশই এখন ভয়াবহ ঝুঁকিতে আছে। আমরা শয্যা সংখ্যা বাড়িয়েছি। ফিল্ড হসপিটাল তৈরির কাজটি চলমান আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে করোনা ডেডিকেটেড হাসপাতালটি আছে সেখানেও শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শয্যা সংখ্যা বাড়ানোই কিন্তু এই অতিমারি মোকাবেলার একমাত্র পথ নয়। সংক্রমণের যে শৃঙ্খলটি আছে সেই শৃঙ্খলটিকে ভেঙে দিতে পারার যে চ্যালেঞ্জ, সেইটি আমাদেরকে মোকাবেলা করতে হবে। মানুষের কাছ থেকে মানুষের কাছে যদি সংক্রমণ ছড়িয়ে না যায় তাহলে হাসপাতালের শয্যা সংখ্যার উপরে চাপটি কমে আসবে। সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ সহ করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদান আরো জোরালো করা হচ্ছে উল্লেখ করে অপেক্ষায় থাকা লাখো মানুষকে শিগগিরই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। করোনা সংক্রমণ রোধে স্থানীয় সরকার প্রতিনিধিদের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। করোনা নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরি এবং টিকাদানে সহযোগিতা করবে কমিটিগুলো। রিপোর্টে জানাচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। চলতি দফায় উচ্চ হারে করোনা সংক্রমণে প্রত্যন্ত অঞ্চলের মানুষও অনেক বেশি আক্রান্ত হচ্ছে। এর মাঝেও অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। চিকিৎসা সেবাও বিপর্যস্ত হয়ে পড়ছে। এ অবস্থায় করোনা মোকাবেলায় পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ে 14 সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কমিটিতে থাকবেন মুক্তিযোদ্ধা, শিক্ষক সহ স্থানীয় পর্যায়ের বিশিষ্টজনেরা। কমিটিকে 8 দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। এই কমিটির দায়িত্ব হবে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা এবং মানুষ যাতে নাকি সমাবেশ এড়াইয়া চলে
এই সমস্ত বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করা, আর অসুস্থ ব্যক্তিবর্গ যারা অসুস্থ হয়ে যাবেন হঠাৎ করে, অসুস্থদেরকে যাতে নাকি স্বাস্থ্য সেবা দেওয়া যায়, এই দায়িত্বগুলো মূলত তাদেরকে দেওয়া হয়েছে। 27 জুলাই উচ্চ পর্যায়ের বৈঠকে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রেও দায়িত্ব পালন করবে কমিটি। টিকা প্রদান 8 তারিখ থেকে যেটা শুরু হবে ইউনিয়ন পর্যায়ে, সেটা সহজভাবে কিভাবে করছেন বা করতে এটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে হচ্ছেন এবং জনপ্রতিনিধিরা সেখানে তাদের নবগঠিত কমিটি এবং তারা নিজেদের উদ্যোগে তাদেরকে সহায়তা করবে। জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় বিশিষ্টজনেরা একসাথে কাজ করলে করোনা প্রতিরোধে মানুষের সচেতনতা ও সক্ষমতা বাড়বে বলে আশা করছে সরকার। তারিকুল ইসলাম মাসুদ, চ্যানেল আই, ঢাকা। লকডাউনের মাঝে রাজধানীর আশপাশের কিছু এলাকায় এক ধরনের উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। মূল সড়ক, সেতু আর রাস্তার দুধারে কেনাবেচার হাট বসেছে এসব এলাকায়। দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা নেই সেখানে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বেড়িবাঁধের চিত্র এটি। কামরাঙ্গীচরকে বেড়িবাঁধের সঙ্গে যুক্ত করেছে কয়েকটি সেতু। সেতুগুলো এখন ব্যস্ত বাজার। রাজধানীর কেন্দ্র থেকে কিছু দূরে হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোরতাও তেমন নেই সেখানে। রাস্তার দুধারে সব দোকানই খোলা। টেলিভিশন ক্যামেরা দেখে কেউ কেউ দোকান বন্ধ করতে থাকেন। এলাকাবাসীও বলছেন স্বাস্থ্যবিধি মানতে তাদের কিছুটা অনীহা আছে। মানুষ গিজ আছে, মানুষজন আটার পথে আছে, যাওয়ার পথে আছে। এখন বিকাল তো ঘরে ধর বইতে থাকা পারে না। ওই হাটে আমরা হাঁটাছি। সকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা রাখার কথা স্বীকার করেন ব্যবসায়ীরা। চালু আছে, পুলিশ আসলে আমরা বন্ধ করে দিই, কারণ আমাদের তো মনে করেন যে কাজ করতে হবে। আমি এটা বাবুর্চি, আর 1.5 বছর ধরে ঘরের মধ্যে আমরা কি কামো, কোনো সরকার এমন দিয়েছে? রাজধানীর ভেতরে চেকপোস্টগুলোর কারণে বিধিনিষেধ মেনে চলা কিছুটা বাড়লেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে অনেকেই বের হচ্ছেন। যারা ব্যাংকের কাজে যাচ্ছে, রোগী, ওনারাই বেশিরভাগ বের হচ্ছেন, আর বিদেশগামী যাত্রী। কিছু সরকারি বেসরকারি অফিস খোলা থাকায় এবং জরুরি সেবা নেয়ার জন্য যারা বের হচ্ছেন, পরিবহন সংকটে ভোগান্তিতে পড়ছেন তারা। মৃত্যুর মিছিলে নতুন করে যুক্ত হয়েছে আরও 237 জনের নাম। নতুন করে শনাক্ত হয়েছে আরও 16,000-এর বেশি মানুষ। এই যে অতি মহামারীর কারণে স্তব্ধ পুরো বিশ্ব, বাংলাদেশ, এতে অনেক মানুষ যেমন সচেতন হয়েছে, আবার অনেক মানুষ এখনো আছে সেই আগের অবস্থাতেই। বিশেষ করে ঢাকার হাতিঝিলে আসলে তেমনটি বোঝা যায়। ঢাকার হাতিঝিল থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছেন ঢাকার 2 নগরপিতা। ডেঙ্গু রোগীদের জন্য 6টি ডেডিকেটেড হাসপাতাল করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সুলতানা হিমুর রিপোর্ট। চলমান করোনা পরিস্থিতিতে নতুন আতঙ্ক ডেঙ্গু। গত কয়েকদিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 2000। এই অবস্থায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, এই স্লোগানে নগরীর বিভিন্ন ওয়ার্ডে জনপ্রতিনিধিদের ডেঙ্গুর বিস্তার রোধে কাজ করতে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন নগরপিতারা। বিনামূল্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 42টি কেন্দ্রে আমাদের এই ওয়ার্ডে দুটো আছে। আমাদের ওয়েবসাইটে আপনারা গিয়ে ঠিকানাগুলো নিতে পারবেন। সংশ্লিষ্টদের পাশাপাশি রাজধানীবাসীকে নিজ উদ্যোগে চারপাশ পরিষ্কার রাখার আহ্বান বিশিষ্টজনদের। ডেঙ্গু রোগীদের জন্য 6টি হাসপাতাল ডেডিকেটেড করার কথা জানান সংশ্লিষ্টরা। সালসালিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, কামরাঙ্গীচরে, আমিনবাজারে 20 শয্যার একটি হাসপাতাল আছে। তার পাশাপাশি আপনার শহীদ হাসানুল্লাহ মাস্টার 250 শয্যার যে হাসপাতালটি আছে, এবং তার পাশাপাশি সরকারি যে সমস্ত হাসপাতালগুলো আছে এবং বেসরকারি, সেখানে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার করবার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। যেই জায়গায় আসলে পানি জমে থাকতে পারে
অবহেলিত যে কোনো জায়গা, যে কোনো পাত্র যেখানে পানি জমে থাকতে পারে সেখান থেকেই কিন্তু এটার উদ্ভব হবে। ডেঙ্গুর বিস্তার রোধে যে জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী কাজ করবেন তাদেরকে পুরস্কৃত করার কথা জানান মেয়র। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে পাহাড় ধসের ঘটনায় 5 শিশু সহ 6 জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে বাবা, মা ও শিশু সহ 4 জন। আবহাওয়ার পূর্বাভাস থাকার পরও পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে না নেওয়া এবং অবৈধভাবে পাহাড় কাটার পেছনে কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে সাদিয়া ওমরের রিপোর্ট। গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতে পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটেই চলেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 1:45টার দিকে টেকনাফ উপজেলার পানখালী ভিলেজার পাড়ায় আবারও পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় ভিলেজ পাড়ার বাসিন্দা সৈয়দ আলমের 5 সন্তান আব্দুল শুকুর, মোহাম্মদ জুবায়ের, আব্দুল লতিফ, কোহিনুর আক্তার ও জয়নব আক্তার। আর মানে অসহায় আর নাই, আর শুধু পাগলের মতন, আর শুধু কি করে আর শুধু রোরে লেগে দিন। বুধবার ভোরে মহেশখালীর হোয়ানক রাজুয়ার ঘোনায় পাহাড় ধসে আলী হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কেও পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার সকালে উখিয়া ক্যাম্পে পাহাড় ধসে 5 রোহিঙ্গার মৃত্যু হয়। মাটি চাপায় আহত হয় আরো 3 জন। আর গুরুবারা হতো নাতি আবার বেশি দুঃখ করিয়ারে ভাত খাইয়ে এখন বুড়ো বাইরে চালার চলিয়ারে মানে গরু গাছর মারা গিয়ে প্রবাসী মানুষ, বেশি গরিব মানুষ। অতিবৃষ্টির কারণে পাহাড়ি মাটি এমনিতেই নরম হয়ে যায়। সেখানে পাহাড় কাটার ঘটনা পাহাড় ধসের ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। মর্মান্তিক এই মৃত্যু যেন আর না হয় এ বিষয়ে কার্যকর পদক্ষেপের দাবি জানান স্থানীয়রা। সাদিয়া ওমর, চ্যানেল আই। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 2575 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে। বৈঠকে গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ বছরের প্রথম বৈঠকে অনুমোদন পাওয়া এককভাবে সবচেয়ে বড় প্রকল্প 498 কোটি টাকা ব্যয়ে দেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ নির্মাণ। এরপর আছে 446 কোটি টাকার পদ্মা বহুমুখী সেতু এলাকায় পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ। করোনাকালে বিদেশ ফেরত শ্রমিকদের কর্মসংস্থানে 427 কোটি টাকা ব্যয়ে আরেকটি প্রকল্প অনুমোদন করেছে একনেক। বৈঠকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3টি আন্ডারপাস এবং পদুয়ার বাজার ইন্টারসেকশনে ইউলুপ নির্মাণে 569 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। 2025 সালের মধ্যে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সেলরি ভবন নির্মাণে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয় 147 কোটি টাকা। প্রবাসে আঙিনার কৃষি আয়োজনেও আধুনিক পদ্ধতি অনুসরণ করছেন উদ্যোক্তারা। লন্ডনে বৃষ্টির পানি সংরক্ষণ করে বিশেষ প্রক্রিয়ায় কৃষি উৎপাদন করছেন তরুণ পেশাজীবী মুকুল সরকার। স্বয়ংক্রিয় ওই ব্যবস্থায় অনেক বেশি সাফল্য আসছে তার। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। প্রবাসী কৃষিকাজ কঠিন কোনো উদ্যোগ নয়। ইউরোপ, আমেরিকা কিংবা ইংল্যান্ডের অনেক শহরে নগরে সরকারি নাগরিকদের জন্য কৃষির সুযোগ উন্মুক্ত করে রেখেছে। এর বাইরেও বাড়ির আঙিনা মানেই বাঙালিদের জন্য এখন কৃষিক্ষেত। এখানেও কেউ কেউ দেখাচ্ছেন বিশেষ চমক। তাদেরই একজন লন্ডনের মুকুল সরকার। তার সুপরিসর বাংলো বাড়িতে আয়োজন করছেন বৃষ্টির পানি সংরক্ষণ এবং স্বয়ংক্রিয় ব্যবহারের এক কৃষি কাঠামো। দৃষ্টিনন্দন ওই কৃষি ব্যবস্থার নাম দিয়েছেন রেইন গার্ডেন গ্রোয়িং সিস্টেম। বৃষ্টির পানি ধরে রেখে একটা সুন্দর সিস্টেম করে আমরা প্রত্যেকটা গাছের পটে পানিটা সরবরাহ করা হয়। এই পানিটা দেখেন এখান থেকে আসতেছে অটোমেটিক। এখন পানি লাগে, দেখেন পানিটা আস্তে আস্তে আসতেছে। এভাবেই যখন পানিটা ভরে যাবে এই বাল্বটা উঠে যাবে, তখন বন্ধ হয়ে যাচ্ছে। পট স্থাপন, মাটি আর পানি ব্যবস্থাপনা থেকে শুরু করে সবখানেই রয়েছে বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা। রয়েছে চারদিকে সুনির্দিষ্ট ফসলি কাঠামো আর মাঝে সবুজ উঠোন। এখানে বিভিন্ন ফল ফসলের ফলনও পাচ্ছেন ভালো। পট বা বালতির মতো থাকতে হবে যাতে কোনো ছিদ্র না থাকে। ছিদ্রটা আমরা এখানে এটাকে বলা হয় নেট ক্যাপ। যেগুলো ছোট পট আপনারা ছিদ্র করে নিতে পারেন। এই অনুযায়ী আমরা করব। নিচে দেখেন এভাবে এই অনুযায়ী আমরা ছিদ্রটা করেছি। দেখেন ছোট্ট একটা পটে
লাউটা করা হয়েছে। এখানে একটা গাছ দিয়েছি, দেখেন লাউয়ের সাইজ মাশাআল্লাহ কত হেলদি। বেশ কিছু রকমের মরিচ আছে, বেগুন আছে, স্কোয়াশ আছে। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য তার এই আয়োজনটি হলেও এটি হয়ে উঠেছে অনন্য এক কৃষি উদ্যোগ। আমার বড় ছেলে সাফওয়ান, ও 12 বছর বয়স, স্পেশাল নিড চাইল্ড। এখানটাকে তার জন্য অ্যাক্সেসিবল করে করা হয়েছে। শাহিদ সিরাজ, চ্যানেল আই। বিস্তারিত আমিনা কৃষি প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ের মাঠে ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাগত জানাচ্ছি আই স্পোর্টসে। আর শুরুতেই জানাবো টোকিও অলিম্পিক্সের খবর। টোকিও অলিম্পিক্সে নারীদের 200 মিটার 2021-2022 অর্থ বছরে জাতীয় বাজেটে বরাদ্দ অর্থ ফেডারেশনের হাতে আসবে আগস্ট-সেপ্টেম্বরে। প্রয়োজনের চেয়ে অপ্রতুল সেই অনুদানের বেশিরভাগই খরচ হয় কর্মচারীদের বেতন ভাতায়। 3 বছর ধরে মাঠে নেই ঢাকার প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। অচল অবস্থা কাটাতে ক্লাবগুলোর জন্য হকি ফেডারেশনকে কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু করোনার কারণে লিগ কমিটি গঠন, খেলোয়াড়দের দলবদল ও লিগ শুরুর তারিখ ঘোষণা অনিশ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী এই প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত করার জন্য আমাদেরকে 1 কোটি টাকা মতো অনুদান দিয়েছেন। এই টাকাগুলো আমরা ক্লাবগুলোকে ডিস্ট্রিবিউশন করব। আমরা আশা করি আমরা আগস্টের মধ্যে দলবদল দিয়ে এবং সেপ্টেম্বরের মধ্যে আমরা লিগ মাঠে গড়াতে পারবো। দাবা চর্চাও গতি হারিয়েছে। খেলা বোর্ডে না গড়ানোয় স্পন্সরশিপের টাকা তহবিলে আসেনি। প্রতি জেলায় দাবা লিগ আয়োজনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। 2019-এ আবুল খায়ের গ্রুপের সাথে আমরা একটা চুক্তিনামা করেছি তৃণমূল পর্যায়ে দাবাকে আরো এগিয়ে নেওয়ার জন্য। স্কুল চেস তারা আমাদেরকে একটা চুক্তিনামা করেছে, প্রতি বছর 74 লক্ষ টাকা করে আমাদেরকে তারা দেবে স্কুল দাবা করার জন্য। খেলার স্পন্সর মানির উপরই ভরসা ফেডারেশনগুলো, কিন্তু 1.5 বছর ধরে মাঠে খেলা নেই, বন্ধ রয়েছে স্পন্সরশিপের আয়। ন্যাশনাল বাজেটে স্পোর্টসের একটা যে বাজেট স্পেশাল ট্রেনিং খাতে হোক বা আমাদের কম্পিটিশন খাতে হোক, এটা নীতিমালার মাধ্যমে থাকা উচিত। বাজেট হয় কোনটা হয়, বাজেট হয় অবকাঠামো উন্নয়ন, বাজেট হয় যেখানে স্টেডিয়ামের দরকার নাই সেখানে স্টেডিয়ামের জন্য, যেখানে বাজেট হয় যেখানে সুইমিং পুলের দরকার নাই সেখানে সুইমিং পুলের জন্য, বাজেট হয় যেখানে বিভিন্ন মানে অবকাঠামো একেবারেই প্রয়োজন নেই সেই সব জন্য। এটা বেসিক্যালি স্পোর্টসের উন্নয়নের জন্য হয় না। ক্রীড়া খাতে সরকারের বার্ষিক বরাদ্দের 60% ব্যয় হয় অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন খাতে। ক্রীড়া সংগঠকদের দাবি অবকাঠামো উন্নয়ন ব্যয় কমিয়ে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ও প্রশিক্ষণের আয়োজনই নিশ্চিত করবে খেলার মাঠের সাফল্য। বাজেট তৈরি করা হয় ন্যাশনাল বাজেটে, এইটা কিন্তু অত্যন্ত অপ্রতুল। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক সভাপতি, ক্রিকেট সংগঠক ও সাবেক ক্রিকেটার অবসরপ্রাপ্ত কমোডর মুজিবুর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে 84 বছর বয়সে কানাডায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 60 দশকে ঢাকার ক্লাব ক্রিকেটে খেলা বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কমোডর মুজিব 1981 থেকে 1983 পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন। এর আগে 1979 সালে আইসিসি ট্রফিতে প্রথমবার অংশ নেওয়া বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েক বছর ধরে কানাডায় সপরিবারে বসবাস করছিলেন তিনি। অবসরপ্রাপ্ত কমোডর মুজিবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরে নিয়ে যাচ্ছি বুশরার কাছে। ধন্যবাদ শান আপনাকে। করোনা পরিস্থিতিতে দল ও মত নির্বিশেষে সবাইকে সচেতনতা তৈরির পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনলাইন ব্রিফিং এ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কেউ কেউ লকডাউন শিথিল করার কথা বললেও এমন সংকটকালে জীবন রক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। যারা জনগণের জন্য রাজনীতি করি, এ সংকটে আসুন জনগণের পাশে দাঁড়াই। সংক্রমণ রোধে নিজ নিজ অবস্থান থেকে দল মত নির্বিশেষে সকলকে সচেতনতা তৈরির পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির। বিরতির পর জানিয়ে ফিরব।
ভারতের উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় কমপক্ষে 18 বাস যাত্রীর প্রাণহানি। নিহতদের বেশিরভাগই শ্রমিক। হারিয়েছেন, আহত হয়েছেন 24 জন। নিহতদের বেশিরভাগই শ্রমিক, তারা বিহারের বাসিন্দা। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে শ্রমিক বহনকারী ডাবল ডেকার বাসটি হরিয়ানা থেকে বিহার যাচ্ছিল। বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা সারাতে সড়কের পাশে দাঁড়ায়। এ সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক বাসের পেছনে ধাক্কা দিলে বাসটি ছিটকে যায়, আর ট্রাকটি বাস থেকে নেমে ফুটপাতে ঘুমাতে থাকা শ্রমিকদের চাপা দেয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। রাঙামাটির রাজবন বিহারের ক্ষুধার্ত বানরদের খাবারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। করোনা সংকটে বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান রাজবন বিহারে দর্শনার্থী কমে যাওয়ায় খাবার সংকটে পড়ে হাজারো বানর। রাজবন বিহারের উপাসক ভূপাল বিকাশ চাকমা ব্যক্তিগতভাবে করোনা সংকটের সময় প্রাণীগুলোকে খাবার দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে চ্যানেল আইতে সংবাদ প্রচারের পর বানরের খাবারের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। এবার অর্থনীতি সংবাদ। করোনা পরিস্থিতিতে সবার আগে অর্থনীতি পুনরুদ্ধারের দিকে এগিয়েছে চীন। স্বাভাবিক পরিস্থিতির মতো না হলেও ধীরে ধীরে তারা কোভিড-19 চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠছে। তবে কাঁচামালের বেশি দামের কারণে 4 মাস ধরে চীনের শিল্প খাতের মুনাফা প্রবৃদ্ধির ধীর গতি চলছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুনে শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা $12,227 কোটি পৌঁছেছে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। রংপুরে বাণিজ্যিক ভিত্তিতে নেপিয়ার ঘাস চাষ হচ্ছে। লাভ বেশি ও ঝুঁকি না থাকায় ঘাস চাষে ঝুঁকছেন কৃষক। গবাদি পশুর খাদ্য ও পুষ্টির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ওই ঘাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছে প্রাণী সম্পদ বিভাগ। মেরিনা লাভদের রিপোর্ট। রংপুর জেলার ৮ উপজেলায় বাণিজ্যিকভাবে নেপিয়ার ঘাসের চাষ শুরু হয়েছে। ধানি জমি কিংবা বাড়ির পার্শ্ববর্তী ছায়াযুক্ত খালি জায়গায় এই ঘাসের আবাদ করছেন কৃষক। ধান সহ অন্যান্য ফসলের তুলনায় ঝুঁকিমুক্ত, কম খরচে স্বল্প সময়ে এই ঘাস চাষ সম্ভব হচ্ছে। কৃষক বলছেন বাজারে এই ঘাসের চাহিদা রয়েছে সারা বছর। লাভ অন্যান্য ফসলের তুলনায় প্রায় দ্বিগুণ। আগে তো এত চাহিদা ছিল না, খামারিরা সেখানে সংগ্রহ নিয়ে যায়। ধান বিক্রি করিয়া যে খরচটা হয় এটা আমাদের ওষুধের মধ্যে টাকাটা চলে যায়, আর আমাদের ঘাসের মধ্যে শুধু একটু পানি হইলে সার দেওয়া লাগে, এছাড়া আমাদের ঘাসের মধ্যে কোনো লস নাই। আর এখান থেকে আমি বছরে 30,000 টাকা এখান থেকে ঘাস আসে। প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি সহ গ্রামীণ কৃষি অর্থনীতিতে নেপিয়ার ঘাস বড় ভূমিকা রাখছে বলে মনে করছে প্রাণী সম্পদ বিভাগ। অনেকের খামার না থাকলেও তারা ঘাস চাষ করে ঘাসটাকে একটি অর্থকারী ফসল হিসেবে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করে তারা যথেষ্ট লাভবান হচ্ছেন। ঘাসের মধ্যে বিশেষ করে নেপিয়ার এবং মেইজ এই দুটোকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর জেলায় এবার 480 হেক্টর জমিতে গোখাদ্য হিসেবে ঘাস ও ভুট্টার আবাদ হয়েছে। এর মধ্যে 235 হেক্টর জমিতে আবাদ হয়েছে নেপিয়ার ঘাস। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুরের সুখসাগর ইকো পার্ক ঐতিহ্য হারাচ্ছে। ভূমিদস্যু আর পেশাদার অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে পর্যটন স্থানটি। সরকারি জমি দখল ও পানি প্রবাহের পথ বন্ধ করে আবাসিক প্লট তৈরি করছেন প্রভাবশালীরা। শাহ আলম শাহের রিপোর্ট। দিনাজপুর শহর থেকে 4 কিলোমিটার উত্তর পূর্বে বিশাল এলাকা জুড়ে সুখসাগর ইকো পার্ক।
একসময় জীববৈচিত্র্যে সমৃদ্ধি ছিল 18 দশকের মাঝামাঝি খনন করা দিঘিটি। এই দিঘির পাশে ঐতিহ্যবাহী টিলার অন্তত 300 মিটার কেটে 18 ফুট চওড়া রাস্তা নির্মাণ করেছে প্রভাবশালীরা। কিছু অসাধু মানুষরা তাদের নিজের স্বার্থের জন্য এই পাহাড় কাটতেছে, গাছপালা কাটতেছে। রাস্তার জায়গা না জানলা, পাহাড়ের জায়গা, ওই যে পাহাড়ের সীমানা, ওই যে বড় জিয়ার গাছ। পর্যটন আসতো এখানে দেখার জন্য, সেই সুপসাগরে এই আনন্দ সাগর, মাতার সাগর, দিনাজপুর তো অনেক ঐতিহ্যের জায়গা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা। এটা ধ্বংস করেছে, এটা একজন নিজের সম্পত্তিতে বিক্রি হয়, সেটা আবার আরেকজনের কাছে তিনি হস্তান্তর করেছে। এটা নিয়ে অনেক আন্দোলন এখানে হয়েছে, সংগ্রাম হয়েছে, কিন্তু আজও এটা ফয়সালা হয়নি। সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই অভিযোগটি অ্যাড্রেস করা হয়েছে এবং এখানে যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে কাজটি থেকে নিবৃত্ত করা হয়েছে। পরবর্তীতে যতটুকু ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করব সেটি কিভাবে মিট আপ করা যায়। জীববৈচিত্র্য সুরক্ষা, জলাবদ্ধতা নিরসন ও ঐতিহ্য ধরে রাখতে সুখসাগর ইকো পার্ক রক্ষার দাবি জানিয়েছে এলাকাবাসী। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। ধামাকা শপিং.com, তথ্য প্রযুক্তি সংবাদ। নতুন ফোন XR20 আনার ঘোষণা দিয়েছে নোকিয়া। প্রতিষ্ঠানটি দাবি করছে এটি লাইফ প্রুফ সিরিজের প্রথম ফোন। 24 আগস্ট যুক্তরাষ্ট্রের বাজারে আসবে ফোনটি। এর দাম ধরা হয়েছে $550। এখন পর্যন্ত নোকিয়ার আপডেটেড পোর্টফোলিওর সবচেয়ে দামি ফোন এটি। সর্বোচ্চ 55 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন -20 ডিগ্রি সেলসিয়াসে ফোনটি কাজ করতে পারবে। 5 ফুট পানির নিচে 1 ঘন্টা পর্যন্ত কাজ করে এই ফোন। 48 মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকবে ফোনটিতে, থাকবে 18 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পেছনে থাকবে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে 1000 কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে 200 কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা। বিভিন্ন পর্যায়ে মোট 1000 কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। সংবাদ বিজ্ঞপ্তিতে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, যমুনা গ্রুপ এবং ইভ্যালি দেশের কল্যাণে একে অপরের অংশীদার হল। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা ডটস বিরতির পর জানিয়ে ফিরব। করোনায় দরিদ্রের সংখ্যা আরো বাড়লে দেশে ভয়ঙ্কর পরিস্থিতি হবে মন্তব্য। কর্মহীনদের জন্য বীমা ব্যবস্থা চালুর তাগিদ। বাচ্চাদের দেয় একটি কমলার সমপরিমাণ ভিটামিন সি, 1.5 কাপ দুধের সমপরিমাণ ক্যালসিয়াম ও 3 বাটি পালং শাকের সমপরিমাণ আয়রন সহ 20টি ভাইটাল নিউট্রিয়েন্টস। হরলিক্স। ওয়াও, পার্লারে গিয়েছিলি? না তো। তাহলে এত গ্লো কিভাবে? গ্লো আর লাভলি থেকে। শুধু গ্লো লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, মাটির পরশে সবুজের ফলনে মেধা ও মননে আলোকি। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2021 মনোনয়ন গ্রহণ শুরু। ক্যাটাগরি সেরা কৃষক নারী, সেরা কৃষক পুরুষ, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক কৃষি, দুর্যোগ মোকাবেলায় সেরা কমিউনিটি, সেরা প্রতিষ্ঠান কৃষি গবেষণা উদ্ভাবন ও প্রযুক্তি, সেরা প্রতিষ্ঠান কৃষি সহায়তা ও বাস্তবায়ন, সেরা রপ্তানিকারক। আবেদন করতে ভিজিট করুন www.agroaward.com। বিস্তারিত জানতে ফোন করুন 0177-513-0013, 0187-3700-556। আবেদনপত্র জমা দিন agroaward@gmail.com। আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2021।